শহুরে মনকে ছুটি দিতে চাইলে চলে যেতে হবে পাহাড়ে। আর এই পাহাড়ের হাতছানি উপেক্ষা করতে না পারলে অতি অবশ্যই চলে আসুন উত্তরবঙ্গের ভীষণ জনপ্রিয় পাহাড়ি গ্রাম চারখোলে। চারখোল যেতে হলে এনজেপি স্টেশন থেকে চলে আসুন শালুগাড়াতে। লোকাল অটো নিয়েই চলে আসতে পারবেন। তারপর শালুগাড়া থেকে শেয়ার জিপ পেয়ে যাবেন চারখোল পর্যন্ত, অথবা পানবু হয়েও আসতে পারেন এখানে। এনজেপি থেকে ডিরেক্ট যদি চারখোল আসতে চান তাহলে ছোট গাড়ি রিজার্ভ করতে হলে 3200 টাকা মতন পড়বে, আর বড় গাড়ি হলে এটা হয়ে যাবে 3800। পিক সিজন এবং অফ সিজনে এই ভাড়া কিন্তু ওঠা নামা করে। সব থেকে ভালো হবে যদি আপনি সরাসরি ফোন করে কথা বলে নেন। আমাদের চারখোল পৌঁছতে পৌঁছতে বেশ বিকেল হয়ে গিয়েছিল। তখন সূর্য পাটে বসেছে, গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে। ভেজা ভেজা পথঘাট আর উত্তরবঙ্গের সবুজ সবসময় বৃষ্টিতে ভিজে যেন আরও ঘন সবুজ হয়ে ওঠে। রাস্তার ডান দিকে সূর্যাস্ত আর রাস্তার সবুজ সৌন্দর্য, এই দেখতে দেখতে পথ চললাম। এনজেপি থেকে চারখোলের দূরত্ব 74.4 কিলোমিটার। এই রাস্তা পৌঁছতে মোটামুটি 2 ঘন্টা 50 মিনিট বা ধরে নিন 3 ঘন্টা মতনই সময় লাগতে পারে। আজকে আমরা থাকবো চারখোলের বেস্ট পজিশনে তৈরি ওয়ান্ডার হিল হোমস্টেতে। বাইরেটা ভীষণ সুন্দরভাবে সাজানো। এই হোমস্টের বয়স কিন্তু বেশি দিন হয়নি, তার মধ্যেই এত সুন্দর সাজানো গোছানো দেখে প্রথমেই মনটা ভরে গেল। আসুন ভেতরে প্রবেশ করি। হোমস্টেতে টোটাল 4টে রুম রয়েছে। এটা একটা, এটা আরেকটা, আমি এই রুমটাতে থাকছি, আর এটা একটা। আর রুমগুলোর নামগুলো বেশ সুন্দর, মখমলি, এটা হচ্ছে কি কনক চম্পা, ভালোই বেশ। এসে পৌঁছে গেলাম চারখোলের ওয়ান্ডার হিল হোমস্টেতে। দারুণ সুন্দর ঘরগুলো, ভীষণ লাক্সুরিয়াস লুকিং, ভীষণ প্রিমিয়াম দেখতে। এবার একটুখানি রুমটা ঘুরিয়ে দেখাই। এখন তো অন্ধকার হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, সম্ভবত এই দিকটা হচ্ছে ভিউ। আমি বলছি একটুখানি, সন্ধে হয়ে গেছে, বাইরেটা এখানে সম্ভবত ভিউ দেখা যাবে, সেটা কালকে দেখবো আমরা কি দেখা যায় আর কি না দেখা যায়। এখানে রয়েছে চা কফি সেট, ওয়াটার বটল, ইলেকট্রিক কেটল। ওয়াশরুমটা একবার দেখি। ওয়াশরুমে গিজার রয়েছে, যেটা উত্তরবঙ্গে এই ঠান্ডার মধ্যে ভীষণ নেসেসারি। একটু হাত ধুতে গেলেও মনে হয় গরম জল হলে ভালো হয়। আর ওয়েস্টার্ন টয়লেট, আয়না, ওয়াশরুমে আয়না যেরকম রয়েছে, আর এটা রুমের আয়নাটা। টাওয়েল রয়েছে, তার সাথে সাবান, যেটা প্রত্যেকটা হোমস্টেতেই প্রোভাইড করা হয়, আমাদেরও হয়েছে। এখানে ওয়াইফাই রয়েছে, এখানেও কাজ করতে আশা করছি কোনো অসুবিধা হবে না। এই হোমস্টেতে চেক ইন চেক আউটের টাইম লেখা রয়েছে। চেক ইন 12টায় এবং চেক আউট হচ্ছে 10:30 সকালবেলা।
মর্নিং টি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার সবকিছুরই টাইম বেশ সুন্দরভাবে মেনশন করা রয়েছে। এটা ট্রিপল বেডরুম। আর এদিকটা কি দেখি, ও ওয়াও, এটা একটা প্রাইভেট ব্যালকনি টাইপ। ঠিক প্রাইভেট ব্যালকনি বলা যায় না, ওদিকে একটা রুম আছে, সেই রুমটারও ব্যালকনি। এটাই সম্ভবত টোটাল ভিউটা হয়তো এখানেই দেখা যাবে, কারণ এখানে আমি দেখছি বসার জায়গাও রয়েছে। আর এটা হচ্ছে জানালা, যেটা একটু আগে খুলেছিলাম। এদিকটাও বেশ ভালো লাগছে, কিন্তু ঠান্ডাও লাগছে, বৃষ্টি হয়েছে তো। দেখতে প্রিমিয়াম লুকিং এই হোমস্টে থাকতে গেলে কিন্তু খরচ খুব একটা বেশি নয়, মাত্র 1200 টাকা পার ডে পার হেড। তার মধ্যে থাকা যেমন রয়েছে, খাওয়া দাওয়াও কিন্তু এরই সাথে ইনক্লুডেড। চট করে একবার বাকি রুমগুলো দেখিয়ে নিই। এটাও 4 বেডেড রুম রয়েছে। তো সবকটা রুমেই কিন্তু থাকতে গেলে ওই 1200 টাকাই পড়ছে খরচ। এই রুমটা আবার আমাদের মতনই ট্রিপল বেডরুম। প্রত্যেকটা রুমের ডিজাইন, ডেকোরেশন সবকিছু কিন্তু সেম। কেমন, রুম পছন্দ হয়েছে? হ্যাঁ, রুমটা খুব ভালো। হ্যাঁ, সবকটা রুম খুব সুন্দর দেখতে না, একই রকম সুন্দর দেখতে। পৌঁছে একটু ফ্রেশ হতে না হতেই চলে এলো গরম গরম চা বিস্কিট। তারপরেই চলে এলো ভেজ পকোড়া। এখানে যিনি দেখাশোনা করেন এবং রান্না বান্না করেন সেই দিদি সমতলের মানুষ। বাঙালি এই ভদ্রমহিলার হাতের রান্না কিন্তু চমৎকার, সেটা প্রথম এই পকোড়া খেয়েই বুঝেছিলাম। কালিম্পং শহরটা দেখা যাচ্ছে, এই যে তারার মতন ঝিকঝিক করছে পুরো। হোমস্টে থেকে একদম দারুণ সুন্দর লাগছে এখানে ভিউটা, রাতের কালিম্পং। হোমস্টের সামনেটা বেশ সুন্দর সাজানো, রাত্রিবেলা লাইট ফাইট দিয়ে এইসব জায়গায় বসে সময় কাটাতে পারেন। এমনকি বললে বনফায়ারের বন্দোবস্ত হতে পারে এইসব জায়গায়। এই অ্যাঙ্গেলটা মানে উঠাবো একটু। আমরা কিছুক্ষণ পর হোমস্টের সমস্ত আলো নিভিয়ে কালিম্পং শহর এবং রাতের আকাশের ছবি তুলেছিলাম। এত অপূর্ব এসেছিল সে ছবি যে ভাষায় প্রকাশ করা যাবে না। চোখে হয়তো আমরা এত সুন্দর দেখতে পাচ্ছিলাম না যতটা ক্যামেরার চোখ দিয়ে দেখা যাচ্ছিল। এখানকার আকাশ এতটা পরিষ্কার যে প্রত্যেকটা তারা যেন আমরা ছবিতে দেখতে পাচ্ছিলাম। যারা অ্যাস্ট্রোফটোগ্রাফি ভালোবাসেন তাদের জন্যেও কিন্তু এই জায়গাটা আমি রেকমেন্ড করতে পারি। ছবি তোলা হয়ে গেলে চলে এলাম ডিনার করতে। আজকে অনেকটা ধকল হয়েছে পথে আস্তে আস্তে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমাবো। ডিনার হলটা দেখে তো আরও মন ভালো হয়ে গেল। এত সুন্দর স্টে, তার উপর এত সুন্দর ডিনার হল, সব মিলিয়ে কিন্তু বেশ ভালো অভিজ্ঞতা এখনো পর্যন্ত। ডিনারের আয়োজনও ছিল এলাহি। ডাল, চিকেন, আলু ফুলকপির তরকারি, স্যালাড ইত্যাদি দিয়ে জমিয়ে সারলাম ডিনার। কেমন লাগলো খাওয়া দাওয়া? খুব ভালো। ভালো। কি খেলে? তোমার রুটি আছে আর হচ্ছে তোমার এই ফুলকপির তরকারি আর চিকেন। তাই? চিকেনটা তো আমার দারুণ লেগেছে। হ্যাঁ, মানে খুব ভালো হয়েছে। তেল ঝোল থাকলে আমাদের ভালো লাগে, তো সেই জন্য একটুখানি হালকা ঝাল ঝাল, সেই জন্য ভালো লেগেছে। সবই দিদি রান্না করেছেন, ভীষণ ভালো হয়েছে। সকালবেলা দরজা খুলেই কিন্তু মনটা ভালো হয়ে গেল। এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যাবে সেটা ভাবতেই পারিনি। আজকে দারুণ ভালো লাগছে। এই আমাদের রুম, আর রুমের জাস্ট লাগোয়া যে ব্যালকনিটা, সেই ব্যালকনিতে বসে বসে
পুরো কাঞ্চনজঙ্ঘা খোলা সেটা দেখতে পাচ্ছি, পুরো রেঞ্জ খোলা। এটা হতে পারে আমার ভাগ্য ভালো। পুরো রেঞ্জ শুধু নয়, এই সব দিকে যত আরও অন্যান্য যে ছোট ছোট রেঞ্জ যেগুলো আছে সবকটা আমি নাম জানি না, সেগুলো পর্যন্ত সব দেখা যাচ্ছে। মনে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কিন্তু আসলে তা নয়। এত ভালো লাগছে। আর এই হোমস্টের পজিশন এত ভালো, অন্যান্য জায়গা থেকেও লোকজন আসছেন, তারাও এসে এখানে কিছুক্ষণ আগেই কথা হলো, তারাও এসে এখান থেকেই আর কি দেখছেন সানরাইজ। এবার সানরাইজ হয়ে গেছে, অনেকক্ষণ আগেই সানরাইজ হয়ে গেছে। এবার এই রেঞ্জটা মানে এটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। পরিবেশটা সত্যি ভীষণ ভালো, চারপাশটা একদম ফাঁকা ফাঁকা। সব থেকে বড় যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এই ভিউ পয়েন্টটা। এই জায়গাটা এতটা বড়, এখানে ইনফ্যাক্ট পাশের যে হোমস্টেগুলো সেখান থেকেও আমি দেখছিলাম কিছু কিছু লোকজন আসছিলেন, এসে এখানে সকালবেলা দাঁড়িয়েছিলেন কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। এই জায়গাটা এত প্রেশাস, এত ভালো। আর ওভারঅল পরিবেশটা তো ভীষণই ভালো। আর সব থেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই বিশাল বড় ব্যালকনি, আর রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার এই অবকাশটুকু। সকালের চাটা খেয়েই চললাম পাইন ফরেস্টের দিকে। ইচ্ছে আছে সাথে সাথে পুরো গ্রামটাও একটু ঘুরে দেখব। পাইন ফরেস্টের রাস্তা তার মানে এটাই, নিচের দিক দিয়ে যাচ্ছি, দেখা যাক। এই রাস্তায় আমরা বেশ কিছু পাখি দেখেছিলাম। এই পাখিগুলো কিন্তু হিমালয়ে খুব একটা রেয়ার নয়, চোখ কান খোলা রাখলে আপনিও দেখতে পাবেন। আমরা জীবনে প্রথম যে পাখিটা দেখি বা আইডি করতে পারি সেটাকে আমরা লাইফার বলে থাকি। সাধারণত পক্ষী প্রেমীদের এটাই ভাষা। হতে পারে আপনার কাছে যেটা ভীষণ কমন পাখি, আমার কাছে সেটা লাইফার, আবার আমার কাছে যেটা কমন সেটা আপনার কাছে লাইফার। সেই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতেই আমার যেটা বহুবার দেখা পাখি সেই পাখিগুলো দেখলেও সেগুলোর অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিও করার চেষ্টা করি, কারণ বলা যায় না আপনার কাছে হয়তো এই পাখিটা নতুন। পাখির ছবি তোলা বেশ কষ্টকর, তবে তার থেকেও বেশি কষ্টকর পাখির ভিডিও নেওয়া। এই বাফ বার্ড ওয়াবলারটা কত তাড়াতাড়ি গাছের ডালে মুভ করছে দেখুন। ভীষণ ছোট্ট এই পাখিটা, যে পাখি যত বেশি ছোট তার ঘোরাঘুরি করা বা মুভ করার ক্ষমতাটা তত বেশি ফাস্ট। এবার এই দ্রুত পাখির সাথে তাল মিলিয়ে ক্যামেরাটাও ঘোরানো কিন্তু বেশ কষ্টকর। পাইন ফরেস্ট অব্দি হেঁটে এলাম, মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট মতন লাগবে। আমাদের একটু বেশি সময় লেগেছে, কারণ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখি খুঁজতে খুঁজতে এসেছি, একটু ভারী ক্যামেরাও ছিল, সেই সব কারণে আর কি একটুখানি লেট হয়েছে আসতে। কিন্তু ট্যুরিস্ট যারা আসবেন, এটা এমনিতে একটা এরকম স্পট যেখানে নর্মাল ট্যুরিস্টরা আসেন, যদিও আমি এখন কোনো ট্যুরিস্ট দেখতে পাচ্ছি না, কারণ হতে পারে অনেক সকালে এসেছি, তাই হতে পারে যে একটু বেলার দিকে হয়তো লোকজন এলেন। এই চারিদিকটা পাইনের বন, খুব সুন্দর লাগছে এমনিতে দেখতে। এই জায়গাটা ছায়া ছায়া, আর গোটা রাস্তা জুড়ে যে এসেছি পাখি দেখেছি কিছু, কিন্তু আমার মনে হলো চারখোল গ্রামটা অনেকটা ছড়ানো। তো এই গ্রামের যে অঞ্চলটা, এখান থেকে বেরোতে পারলে একদম ফরেস্ট এরিয়া যেটা, সেই অবধি যেতে পারলে তাহলে হয়তো আরও একটু বেশি পাখি পাওয়া যাবে। গ্রামের মধ্যে দিয়ে যখন এলাম তখন কমন কিছু পাখি যেগুলো আমরা অন্যান্য জায়গাতেও পেয়েছি,
তো সেগুলোই দেখতে পেলাম। আর আমার এমনি মনে হলো যে সংখ্যায় তারা কম, মানে ব্ল্যাক থ্রোটেড বুস্টিড টাইপের যে পাখিগুলো যেগুলো অনেক থাকে, আমি হয়তো একটা পেয়েছি, বা ব্ল্যাক বুলবুল একটা পেয়েছি এরকম। আদারওয়াইজ ঠিক আছে, গ্রামটা সুন্দর, গ্রামটা ঘুরে দেখুন, যারা ট্যুরিস্ট আসছেন গ্রামটা ঘুরে দেখুন। পাইন ফরেস্টটা কিন্তু বেশ বড়, অনেকটা এরিয়া জুড়ে। তো আসার সময় যতটা সময় লেগেছে, যাওয়ার সময় একটু কম সময় লাগবে মনে হয়, কারণ আসার সময়টা হচ্ছে ওঠা, মেনলি উঠেছি। এবার যখন আবার আমি হোমস্টেতে ফেরত যাব সেই সময়টা একটু নিচের দিকে, একটু ডাউন আর কি। তবে জায়গাটা অনেকটা ছড়ানো, যার ফলে পিওর যে গ্রামের অংশটা, সেই অংশটা থেকে দূরে গিয়ে বার্ডিং করা, সেটা গাড়ি থাকলে তো আরো সুবিধে, আর হেঁটে একটুখানি কষ্টসাধ্য হতে পারে। বেশ ভালো জায়গাটা, অনেকটা এরিয়া কিন্তু রয়েছে পাইন ফরেস্ট, টাইম পাস করার জন্য আইডিয়াল জায়গা। সকালে বেরিয়েছিলাম বলে ব্রেকফাস্ট করতে একটু লেট হলো, প্রায় 10:30 বেজে গেছে। এবার যেই রুমে আছি, রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। ইনফ্যাক্ট এখনো দেখা যাচ্ছে। সামনে একটা জায়গা রয়েছে যেটা কালকে রাতেও দেখিয়েছি, এখানে বসে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করতে করতে তো দারুণ ভিউ, কিন্তু সেটা যাই হোক, পরিবেশটা ভীষণ সুন্দর। আর তার সাথে সাথে গরম গরম লুচি আর তরকারি খাচ্ছি, ঘুগনি, লুচি আর ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট সারলাম। কেমন লাগছে আজকে? দারুণ। লোকে বলে যে কাঞ্চনদা অভিমানী, আমাদের সাথে তো কাঞ্চনদা পুরো হাসছে আজকে। আজকে ভোরবেলা থেকে আমরা রুম থেকে জাস্ট দরজা খুলে বেরোলাম, দেখছি যে সামনেই কাঞ্চনজঙ্ঘা, আর এমনি রুমের ভেতর থেকেও জানলা দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে। দারুণ ওয়েদার, মানে বাইরে বসে আজকে ব্রেকফাস্ট করছি কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে, মানে একটা আলাদাই অভিজ্ঞতা। ব্রেকফাস্টে কি আছে? আজকে আছে হচ্ছে পুরি আর এই ঘুগনি। বাহ, সত্যি আজকে এত ওয়েদারটা ক্লিয়ার, এত ভাল লাগছে। হ্যাঁ, যতটা দেখা যাচ্ছে পুরোটাই ক্লিয়ার। ব্রেকফাস্টের পর স্নান করে আবার বেরিয়ে পড়লাম গ্রামের পথে হাঁটতে। আস্তে গাড়ি চলে আসে অনেক সময়, আস্তে দৌড়িও না। আমি দেখছিলাম যে বানশোয়ালোগুলো এখানে এসে মাঝে মাঝে ঢুকছে, আমি তাই ভাবলাম যে এখানে কোথায় ঢুকছে। দেখছি যে এখানে এরকম মাটি দিয়ে একটা বাসা করেছে একটা হোটেলের বারান্দার মধ্যে। নিচটা হচ্ছে এরকম সুন্দর বারান্দা, এই বারান্দার জাস্ট উপরে সানসেটের দিকটায় পুরোপুরি একদম ঝুলন্ত একটা মাটি দিয়ে বাসা, কোনো নিচে সাপোর্ট নেই। মাটিটাকে দিয়ে আর কি কোনোভাবে লাগিয়ে লাগিয়ে একটুখানি ঘাস পাতা লাগিয়ে আস্তে আস্তে বাসাটা তৈরি করেছে সাপোর্ট দিয়ে দিয়ে। ঝুলন্ত বাসার নিচে কোনো সাপোর্ট নেই। হোমস্টের একদম পাশেই রয়েছে এখানকার মনাস্ট্রি। মনাস্ট্রিটা ছোট্ট হলেও সুন্দর ছিমছাম, সেটাও কিন্তু সময় করে একটু ঘুরে নেবেন। হেঁটে এসে আবার লাঞ্চের সময় হয়ে গেল। ডাল, ভাত, তরকারি, ডিমের কারি, দিদির হাতে তৈরি কুলের আচার জমিয়ে করলাম লাঞ্চ। এরপর আপনি ইচ্ছে করলে পুরো গ্রামটাকে ঘুরে দেখতে পারেন, কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড রোদ, সেই জন্য এক্ষুনি আমি আর গ্রাম ঘোরার মধ্যে যাচ্ছি না, কারণ সকালবেলায় গ্রামটা বেশিরভাগ অংশটা ঘুরে দেখা হয়ে গেছে। পাইন ফরেস্ট অবধিও গেছিলাম আর মনাস্ট্রিটাও দেখে এসেছি। এখন একদম ফুল রিল্যাক্স। অবশ্য একটু কাজকর্ম করছি, অফিসিয়াল কিছু কাজকর্ম আছে, কিছু এডিটিং রয়েছে, সেগুলো কমপ্লিট করব। আর বিকেলবেলা দেখি যদি এখান থেকে সানসেট দেখা যায়, সানসেট দেখব। পরিবেশটা এত সুন্দর হোমস্টের যে এই জায়গাটা ছেড়ে আর নড়তেই ইচ্ছে করছে না। এখানে বিএসএনএল, জিও ইত্যাদি নেটওয়ার্ক কিন্তু ভীষণ ভালো। এয়ারটেলের নেটওয়ার্কের একটু সমস্যা আছে, তবে অফিসের কাজ যদি করতে চান তাহলে বলবো ভীষণ ভালো জায়গা, কারণ এখানকার ওয়াইফাই প্রচণ্ড স্ট্রং।
আমি এখানকার ওয়াইফাইয়ের স্পিড চেক করে দেখেছি, ভীষণ ভালো। তো অনায়াসেই আপনি অফিসিয়াল কাজকর্ম এখানে বসে করতে পারবেন। এখন বিকেল 4টে বাজে প্রায়। আমরা একটা ট্রেল ধরে নিচের দিকে যাচ্ছি। এই জায়গাটায় দুপাশেই ঘন জঙ্গল, যদিও এই জায়গাটা এই সময় এখন আলো নেই, আলোটা সরে গেছে পাহাড়ের অন্য দিকটায়। তাও আমরা দেখছি যদি কোনো পাখি পাওয়া যায়। এবার পাহাড়ি গ্রামগুলোতে উত্তরবঙ্গের একটা মেন কাজ হচ্ছে আশেপাশে দু একটা যে গ্রামের মধ্যে দু একটা ছোটোখাটো জায়গা থাকে, এই মনাস্ট্রি বা ইত্যাদি, এগুলো দেখা, সেটা তো রয়েইছে। তাছাড়া গ্রামটা এবং পুরো জায়গাটার প্রকৃতি বা পুরো জায়গাটা ঘুরে দেখা, সেই জায়গার প্রকৃতিটা আর কি অ্যাবজর্ভ করা নিজের মধ্যে যতটা সম্ভব। গাছপালাও আর কি দেখা হচ্ছে। আমরা আই ন্যাচারালিস্ট করতে করতে যাচ্ছেও, গাছপালার আইডি করা, যেগুলো আমরা চিনি না সেগুলোকে ছবি তুলে নেওয়া, যদি আর কি সেখান থেকে কোনো নতুন গাছ আমরা চিনতে পারি, সেই সব আইডিয়াগুলো। তো এই আর কি, এই সমস্ত করে আমরা একটু সময় কাটাই, তো সেটাই করার চেষ্টা করছি। জায়গাটা বেশ সুন্দর এই জায়গাটা। এখানে দেখতে পেলাম লেসার ইয়েলো নেপ, এটা একটা কাঠঠোকরা। কেমন লাগছে এই জায়গাটা? খুব সুন্দর, মানে একদম শুনশান, কোনো গাড়ি টাড়ি নেই, লোকজনের আনাগোনা কম, মানে একদম প্রায় নেই। প্রায় মানে এতক্ষণে একটাই বোধহয় গাড়ি গেছে লাস্ট 1-1.5 ঘন্টায়, আর লোকজনও সেরকম দেখিনি। আমার মনে হয় সকালবেলাটা এই দিকটায় বোধহয় সানলাইট পড়ে এই সাইডটা, মানে তখন মনে হয় এখানে ভালো পাখি পাওয়া যাবে। এখানে কাছাকাছি একটি মন্দির রয়েছে, একদম ছোট্ট নিপাট সাধারণ একটি শিব মন্দির। আপনি ঈশ্বর ভক্ত হন বা না হন, এই রাস্তার মায়াতেই কিন্তু আপনাকে এই মন্দিরটা একবার ঘুরে যেতে হবে। ইচ্ছে করলে আপনি মন্দির পেরিয়ে আরও অনেকটা হেঁটে যেতে পারেন, তবে মনে রাখবেন যে এই রাস্তাটা একটু ঢালুর দিকে। চারখোলে সুন্দর এই দিনটা প্রায় শেষের দিকে। চলুন সানসেটটা গ্রামের ওয়াচ টাওয়ার থেকেই দেখি। সূর্য অস্ত যাবার পরও একটু আলো ছিটে ফোটা হয়ে লেগে থাকে পৃথিবীর গায়ে। সেই শেষ বেলার আলোতে পথের সঙ্গী সারমেয় বন্ধুদের মধ্যে সামান্য একটু আনন্দ, একটু টুকরো মুহূর্তের খুশি ছড়িয়ে দিলাম। বিস্কুট পেয়ে তারা তো মহা খুশি। হোমস্টেতে ফিরে ছাদে গেলাম। সন্ধ্যের আলোয় বেশ লাগছে ছাদটা। এই ছাদটা বেশ সুন্দর, ছাদে প্রচুর আলো লাগানো আছে। এবার ইচ্ছে করলে নিচেও বসতে পারেন, ইচ্ছে করলে ছাদে এসেও কিন্তু সন্ধেবেলা আনন্দ করে বন্ধুবান্ধব পরিবার সহ এসে গল্প গুজব করে ভালোভাবে কাটাতে পারবেন। দেখুন ছাদটা এত ভালো লাগছে ওপরটা। চারখোলের এই ভিডিও এখানেই শেষ। কেমন লাগলো এই পর্ব আমাকে অতি অবশ্যই জানান। যদি ভালো লাগে তাহলে লাইক করুন আর শেয়ার করুন আপনার ভ্রমণ প্রেমী, প্রকৃতি প্রেমী বন্ধুর সাথে। আমাদের ঘোরার ছোট ছোট গল্পগুলো জানার জন্য ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে।